এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তোমরা জানো যে রাজ্যের আসন্ন যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা, তার জন্য আমাদের চ্যানেলে জিকে, লজিক্যাল রিজনিং বা ইংলিশ এইসব নানান রকম জিনিস নিয়ে আমরা সিরিজ চালাচ্ছি। তো আমি আজকে তোমাদের যেটা এনেছি, তোমাদের যে প্র্যাকটিস সেট যেটা তোমরা ক্রয় করেছো, তো তার 12 নম্বর প্র্যাকটিস সেট জেনারেল অ্যাওয়ারনেসের ওপর। এই বইটা যারা ক্রয় করেছো বা এই পিডিএফটা যারা নিয়েছো তারা নিশ্চয়ই জানো। এর পাশাপাশি তোমরা যদি আমাদের চ্যানেলে অন্যান্য জিকের ভিডিও দেখতে চাও, তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক আউট করে নাও একবার। চলো আজকে প্র্যাকটিস সেট 12 ওটা সলভ করব, এবং তার পাশাপাশি তোমাদের জানিয়ে দিই আমাদের ইংলিশ, অ্যারিথমেটিক এবং লজিক্যাল রিজনিং আলাদা আলাদা যে তোমার কালার যে কোড, সেই কোডগুলো দেখে তোমরা বুঝতে পেরে যাবে যে আমাদের কতগুলো চ্যাপ্টার বা কতগুলো প্র্যাকটিস সেট তোমাদের হয়ে গেছে। প্লেলিস্টে চেক আউট করে নাও। চলো এই পর্যন্ত আমরা 11টা প্র্যাকটিস সেট অলরেডি করে দিয়েছি আমাদের এই পিডিএফ থেকে। আজকে চলো 12 নম্বর প্র্যাকটিস সেটটা একটু দেখে নিই। চলো আজকের 12 নম্বর প্র্যাকটিস সেটে তোমাদের যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনগুলো একটু দেখো। 12 নম্বর প্র্যাকটিস সেটের ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়। চারটি অপশান 1935, 1942, 1922 এবং 1921। খুব সোজা কোয়েশ্চেন, কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলে তোমাদের খুব হাইফাই কোয়েশ্চেন তো আসার চান্স খুবই কম। তো এই ধরনের কোয়েশ্চেন তোমাদের আসতে পারে, তোমরা যেন নির্ভুল করে আসতে পারো তার জন্য। দেখো এটা কি হবে না, হরপ্পা সভ্যতার যে আবিষ্কার হয়েছিল বা সিন্ধু সভ্যতার যে আবিষ্কার হয়েছিল সেটা 1921 খ্রিস্টাব্দে। তোমার জানো যে 1921 খ্রিস্টাব্দে আবিষ্কার হয়েছিল, যার কৃতিত্ব অবশ্যই তোমাকে দিতে হবে দয়ারাম সাহানি। ঠিক আছে, তো দয়ারাম সাহানি যেটা 1921 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা, আর 1922-এ হয়েছিল মহেঞ্জোদারো। হরপ্পা মহেঞ্জোদারো দুটো নাম শুনেছো। তো 1921-এ দয়ারাম সাহানির দ্বারা আবিষ্কৃত এই হরপ্পা যে সিটিটা, সেটা কোন নদীর তীরে ছিল স্যার? তীরে ছিল যেটা রাভি নদী, তোমরা এটা অনেকেই জানো। রাভি নদীর পাশে দয়ারাম সাহানির দ্বারা আবিষ্কার, যেটা 1921 খ্রিস্টাব্দে। আর 1922 সালে কি বললাম না, 1922 সালে হচ্ছে মহেঞ্জোদারো, যেটা হচ্ছে রাখাল দাস ব্যানার্জি বা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের। বাকি অন্যান্য সালগুলো একটু যদি দেখি, দেখো 1935 খ্রিস্টাব্দে কি এসেছিল, এটা ইতিহাসেরই কোশ্চেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এটা এসেছিল। আর যদি আমরা 1942 সাল বলি তাহলে কি হবে স্যার? ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে। আর 1922 সালে ইতিহাস আর কি জন্য বিখ্যাত যদি বলে থাকি, তো 1922 সালে দেখো আর একটা জিনিসও জানো, যেটা হচ্ছে অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নেওয়া, সেটাও হয়েছিল 1922 সালে। তো ইতিহাসের কোশ্চেন, ইতিহাসের সাল, সেখানে ঘটনা তোমাকে রিলেট করতে হবে। শুধু একটা জিনিস পড়লেই হবে না যে একটা কোশ্চেন একটা সাল মুখস্থ করব, ঘটনা রিলেট করো, সাল রিলেট করো, ইজিলি তোমার মনে থাকবে। তাহলে প্রশ্নের উত্তর কি হবে? অপশান ডি, 1921-এ দয়ারাম সাহানির দ্বারা। চলো আমরা আজকে 2 নম্বর কোয়েশ্চেনে চলে আসি। হরপ্পা থেকে আজকে সেকেন্ড কোয়েশ্চেন। হরপ্পা সভ্যতার অধীনে লাঙল চাষের, এখানে লাঙল চাষ হবে না, এখানে অ্যাকচুয়ালি ধান চাষ হবে এখানে। তো ধান চাষ তোমাদের বইয়ে যেটা আছে সেটা এখানে তোমরা করে নেবে ধান চাষ। তো ধান চাষের যে প্রমাণ কোথা থেকে পাওয়া যায়, চারটি অপশান, রোপার, লোথাল, কালীবঙ্গান নাকি বানোয়ালি। চারটেই তোমার সিন্ধু সভ্যতার সাইট, তাই না? তো সিন্ধু সভ্যতার চারটেই সাইট, তো চারটে সাইট তোমার এখানে দেওয়া আছে। এক এক করে উত্তরগুলো দেখবো। ধান চাষের যে প্রমাণ সেটা পাওয়া যায় স্যার কোথায়? কালীবঙ্গান, যেটা কোথায় স্যার ছিল না, রাজস্থান। তো রাজস্থানে ধান চাষের প্রমাণ পাওয়া গেছে, তো এখানে হচ্ছে কালীবঙ্গান উত্তর হবে। ঠিক আছে স্যার, তো কালীবঙ্গানে এটা পাওয়া গেল। বাকিগুলো স্যার কোথায় কোথায় না, রোপার জায়গাটা কোথায় স্যার? পাঞ্জাবে, পাঞ্জাবে অস্তিত্ব পাওয়া গেছে, তো এটা হবে পাঞ্জাবে। লোথাল বিশ্বের প্রাচীনতম বন্দর, লোথাল অবভিয়াসলি সেটা কোথায় স্যার? গুজরাট, তোমরা জানো এটাও, গুজরাট। আচ্ছা, বানোয়ালি কোথায় স্যার? না বানোয়ালি হচ্ছে হরিয়ানাতে, হরিয়ানাতে হচ্ছে বানোয়ালি। হরিয়ানার স্পেশাল বললে হিসার জেলাতে আছে। ক্লিয়ার? তো এখানে দেখো তাহলে বাকি চারটে সাইটও কিন্তু কোথাকারের? হরপ্পা মহেঞ্জোদারো যুগের বা সিন্ধু সভ্যতা যুগেরই সাইট। কোথায় কোথায় অবস্থিত সেটাও বলে দিলাম। বাকি প্রশ্নের উত্তর হবে কালীবঙ্গান। এবার তোমরা বলবে কালীবঙ্গানে তো আমি ধান চাষের প্রমাণ বললাম, যদি আরও কিছু প্রমাণ পাওয়া যায় সেটা আর কি কি প্রমাণ পাওয়া গেছে কমেন্ট সেকশনে তোমরা জানাবে, দেখবো তোমাদের নলেজ কতদূর আছে। চলো আমরা দেখি আজকে 3 নম্বর কোয়েশ্চেনে চলে যাই ডাইরেক্টলি। 3 নম্বর কোয়েশ্চেন দেখো, ভারতের কটি রাজ্য নেপালের সাথে সীমানা ভাগ করেছে? মানে ভারত, নেপাল এদের মধ্যে সীমানার যে বর্ডার আছে, কতগুলো রাজ্য তাতে অংশগ্রহণ করেছে? অপশান 4, 3, 8, 4, 8, 3, 4 এবং 5, চারটি অপশান তোমার দেওয়া আছে, তাই তো? দেখো এরকম ধরনের কোয়েশ্চেনে কিন্তু আসে যে কতগুলো রাজ্য আন্তর্জাতিক বর্ডার শেয়ার করেছে, এগুলো আসে। ভুটানের সঙ্গে আসতে পারে, বাংলাদেশের সঙ্গে আসতে পারে, নেপালের সঙ্গে এসেছে। তো দেখো কটা হবে না, নেপালের সঙ্গে ভারতের কটি রাজ্য শেয়ার হয়েছে, সেটা স্যার উত্তর হবে কটি? 5টি। এবার কোন কোন 5টা রাজ্য সেটা আমি বলে দিই, পরে ম্যাপেও দেখাবো তোমাদের। আচ্ছা, কোন কোন 5টা রাজ্য যদি আমি বলি, সেটা হচ্ছে উত্তরাখণ্ড, 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 ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ইউপি, উত্তরপ্রদেশ রয়েছে, বিহার রয়েছে,
ওয়েস্ট বেঙ্গল রয়েছে এবং সিকিম রয়েছে। ঠিক আছে, সিকিম রয়েছে। ক্লিয়ার? তো এই যে পাঁচটা রাজ্য, এই পাঁচটা রাজ্য হচ্ছে ভারতের এই পাঁচটা রাজ্য যারা নেপাল একটা আন্তর্জাতিক সীমানা বা একটা দেশ, সেই দেশের সঙ্গে আমাদের এই পাঁচটা রাজ্য বর্ডার শেয়ার করেছে। এই ধরনের বললাম প্রশ্ন আসে, ভালো করে দেখে যাবে এগুলো। এবার তোমাদের একটু ম্যাপটা দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। দেখো এই তোমাদের জন্য ম্যাপ এনেছি। তো ম্যাপের জন্য এখানে দেখো এই যে উত্তরাখণ্ড, এখানে উত্তরাঞ্চল লেখা আছে উত্তরাখণ্ড। আচ্ছা, ইউপি আছে। আচ্ছা, তারপরে দেখো বিহার আছে, আর এখানে দেখো সিকিম আছে, আর ওয়েস্ট বেঙ্গল কিছুটা আছে, তাই তো? তাহলে পাঁচটা রাজ্য এটা হচ্ছে বর্ডার শেয়ার করেছে। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম, ছবি দেখেও তোমরা মোটামুটি বুঝে গেছো। চলো আমরা যাব পরের কোশ্চেনে। আজকে 4 নম্বর কোশ্চেন কি না, ভারতের সাথে নিম্নের কোন প্রতিবেশী দেশের সীমান্ত রেখা বা আন্তর্জাতিক সীমান্ত রেখা সেটা হচ্ছে সর্বাধিক, মানে পরিষ্কার কথা বলতে চাইছে ভারত কোন দেশের সাথে সব থেকে বেশি আন্তর্জাতিক বর্ডার শেয়ার করে। ক্লিয়ার? দেখো, নেপাল, ভুটান, আফগানিস্তান নাকি বাংলাদেশ? খুব ভালো কোশ্চেন এটা। এটা আগের দিনও মনে কোনো একটা সেটে ছিল হয়তো। দেখো, তো এখানে দেখো ভারতের সাথে কোন দেশের বর্ডার সব থেকে বেশি, এটা তো স্যার সবাই জানো যে তোমরা বাংলাদেশের সাথে। এখন পার্টিকুলার যদি পড়ে যায় যে বাংলাদেশের সাথে বর্ডার তো বেশি, কত কিলোমিটারের বর্ডার এটাও করতে পারে। তো একটু ভালো করে মনে রাখবে, 4096.7 কিলোমিটার, মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যে বর্ডারটা 4096.7 কিলোমিটার, সব থেকে বেশি। ক্লিয়ার? এটাই যদি আমাদের তোমাকে কোশ্চেনটা ঘুরিয়ে দেয় যদি, যে পশ্চিমবঙ্গের সঙ্গে বর্ডারটা কতক্ষণ, পশ্চিমবঙ্গ তো বর্ডার শেয়ার করছে, তো পশ্চিমবঙ্গের সঙ্গে এটা হচ্ছে 2216.7 কিলোমিটার। এটা তোমার কিসের সাথে? ওয়েস্ট বেঙ্গলের সাথে। তা ওয়েস্ট বেঙ্গলের সাথে বাংলাদেশের বর্ডার বললে 2216.7 কিলোমিটার, আর যদি গোটা ভারতবর্ষের নিরিখে বলে অন্যান্য রাজ্য নিয়ে, তাহলে কিন্তু 4096.7 কিলোমিটার। ঠিক আছে? আচ্ছা স্যার, বুঝলাম যে স্যার তাহলে সর্বনিম্ন কোন দেশের সাথে বর্ডার শেয়ার আছে? হ্যাঁ, এটাও এখানে অপশানে আছে, সেটা যে আফগানিস্তান 106 কিলোমিটার। আফগানিস্তান 106 কিলোমিটার, এইটা হচ্ছে সর্বনিম্ন। তাহলে সর্বোচ্চ বললাম কি বাংলাদেশের সাথে এত, আর সর্বনিম্ন বলে দিলাম কোথায়, আফগানিস্তানের সঙ্গে আমরা বর্ডার শেয়ার করি, সেটা হচ্ছে 106 কিলোমিটার। ক্লিয়ার? বাকি এরা সবই আমাদের কিন্তু প্রতিবেশী দেশ, কিন্তু তার মধ্যে সর্বোচ্চ সর্বনিম্ন এই যে বিষয়টা, সেইটা আমি দূরত্ব অনুসারে বলে দিলাম। ঠিক আছে, চলো আশা করি বোঝাতে পারলাম। এবার নেক্সট যাব আমরা 5 নম্বর কোয়েশ্চেনে। দেখো 5 নম্বর কোয়েশ্চেনটা জেন্ডার অ্যাওয়ারনেস। তোমাদের জেন্ডার অ্যাওয়ারনেস নিয়ে আমি কিন্তু 2 থেকে 3টে অ্যাপ্রক্স 2 থেকে 3টে আমি এমসিকিউ তোমার 30 টপ 30 এরকম কোয়েশ্চেন করিয়েছি এমসিকিউতে। তো সেখান থেকে দেখো একটা কোয়েশ্চেন, পুরুষ ও নারীর সমান কাজের জন্য সমান বেতন কোন ধারণার সাথে সম্পর্কিত? জেন্ডার গ্যাপ, জেন্ডার জাস্টিস, জেন্ডার বিহেভিয়ার এন্ড জেন্ডার বায়াস। 4টে এখানে দেওয়া আছে। দেখো এই লাইনটা পড়ে তোমাদের কিছু একটা মনে হচ্ছে যে জেন্ডার অ্যাওয়ারনেসের কোশ্চেন স্যার ঠিক আছে, কিন্তু এর সাথে পলিটির কিছু কানেক্ট করতে পারছো? হ্যাঁ স্যার, নিশ্চয়ই পলিটির কিছু কানেকশন আছে, দেখাবো আমি। তো এখানে উত্তরটা কি বলছে? এখানে উত্তর যেটা হবে, দেখো নারী আর পুরুষের সমান কাজে সমান বেতন, সমান কাজে সমান বেতন। তো এটা কি নির্দেশ করবে? অবভিয়াসলি সেটা জেন্ডার জাস্টিসই নির্দেশ করবে, জেন্ডার জাস্টিস সেটা নির্দেশ করবে। ক্লিয়ার? উত্তর তো এখানে হবে। কিন্তু স্যার এই যে সমান কাজে সমান বেতন, এটা পলিটিক্যাল সায়েন্সের কোথায় আছে? নিশ্চয়ই পড়েছো তোমরা পলিটিক্যাল সায়েন্সে, যখন তোমাদের ডিপিএসপি তোমরা পড়েছো, অর্থাৎ সংবিধানের যে নির্দেশমূলক নীতি ডিপিএসপি, যেটা আছে 36 থেকে 51 এর মধ্যে, মনে পড়ছে আশা করি। তো ডিপিএসপির মধ্যে এখানে একটা আর্টিকেলে রয়েছে, আমি আর্টিকেল নাম্বার বলে দিচ্ছি। আর্টিকেল নাম্বার হচ্ছে 39 এর ডি। 39 এর ডি এই আর্টিকেলে রয়েছে কিন্তু যে সম কাজে সম বেতন পুরুষ এবং নারী নির্বিশেষে। তো সেটা পলিটিক্যাল সায়েন্সেরও বিষয়, আর্টিকেলের বিষয়, আবার এটা দেখো জেন্ডার জাস্টিস বোঝাচ্ছে, এটা সেটাও একটা। তাহলে একটা জিনিস থেকে 2টো জিনিস আমি কানেক্ট করে দিলাম। ক্লিয়ার? তো উত্তর এখানে হবে কি? অপশান বি, জেন্ডার জাস্টিস। চলো আজকের 6 নম্বর কোশ্চেন, জেন্ডার রোল কনফ্লিক্ট বলতে কি বোঝায়? এটাও জেন্ডার অ্যাওয়ারনেসের কোশ্চেন। তোমরা জানো যে জেন্ডার অ্যাওয়ারনেস তোমাদের এবারে সিলেবাসে দেওয়া হয়েছে, তো এটা থেকে কোশ্চেন আসার 100% চান্স হয়েছে। তো তোমাদের ওই জন্য প্রত্যেকটা সেটেই আমরা প্রায় রেখেছি জেন্ডার অ্যাওয়ারনেসের কোশ্চেন। তো দেখো এবার 4টি অপশন, স্বাভাবিক লিঙ্গ আচরণ, শেখার আচরণ, ঐতিহ্যগত ভূমিকা পালন করতে গিয়ে চাপ, নাকি সমান সুযোগ পাওয়া। তো দেখো এই যে কনফ্লিক্ট কথাটা দেওয়া আছে, কনফ্লিক্ট, তো কনফ্লিক্ট এই কথাটার উপর জোর দাও। এই জোর দেওয়া মানেই এখানে কোথাও না কোথাও একটা চাপ, একটা সমস্যা, একটা ঝগড়া, একটা বিশৃঙ্খল পরিস্থিতি এইরকম। তো জেন্ডার রোল কনফ্লিক্ট মানে হচ্ছে, তাহলে এখানে চাপ কথাটা এইখানেই দেওয়া আছে, বাকি সবগুলোতে তোমার বুঝতে পারছো হচ্ছে না। তো অপশান সি, যে ঐতিহ্যগত ভূমিকা পালন করতে গিয়ে চাপ।
জেন্ডার রোল কনফ্লিক্ট। কথাটা কি, ব্যাপারটা কি বলতো? ধরো নারী পুরুষ সমাজের মধ্যে, তো পুরুষদের সমাজ দ্বারা যে সমস্ত কাজগুলো হয়ে থাকে, যেমন ধরো একজন পুরুষ বাইরে গিয়ে কাজ করবে, সে হচ্ছে বাইরের জগৎটাকে সামলাবে, আর পরিবার সামলানোর যে কাজ, বাড়িতে রান্না বান্না থেকে শুরু করে বাকি যা বাড়ির গৃহস্থলীর যা কাজ আছে, তা একটা নারী হিসাবে সেটা পালন করে। এটা সমাজ ঠিক করে দিয়েছে। এমন নয় যে পুরুষ রান্না করতে পারে না বা মেয়েরা বাইরে গিয়ে কাজ করতে পারে না, এরকম না, কিন্তু আমাদের সমাজগতভাবে এটা একটা আমাদের মাথার মধ্যে ফিক্সড হয়ে গেছে। তো সেইটাই এখানে বলছে জেন্ডার রোল কনফ্লিক্ট। এবার এর যদি উল্টো হয়, পুরুষ হয়েও সে যদি নারীর কাজটা করতে পারে, নারী হয়েও যদি পুরুষের কাজটা করতে পারে, তখনই তৈরি হয় একটা কনফ্লিক্ট। তো সেইটাই বলছে ঐতিহ্যগত ভূমিকা পালন করতে গিয়ে চাপ, সেইটাই হচ্ছে জেন্ডার রোল কনফ্লিক্ট। বুঝতে পারলাম? তো এখানে অপশান কি হবে? অপশান সি। বাকিগুলো দেখো হচ্ছে না। চলো আমরা এবার 7 নম্বর কোশ্চেনে আসি। আচ্ছা 7 নম্বর কোশ্চেন, আচ্ছা এই ধরনের দেখো মটকি কোন রাজ্যের লোকনৃত্য? কোন ধরনের লোকনৃত্য? ক্লাসিক্যাল ডান্স বা ইনস্ট্রুমেন্টকে বাজায়? এই ধরনের নানান কোশ্চেন নিয়ে আমি তোমাদের কিন্তু অলরেডি ক্লাস করিয়ে দিয়েছি এবং সেটা আপলোড করা আছে আমাদের চ্যানেলে, সেগুলো একটু দেখে নেবে। তো এখানে বলছে এই লোকনৃত্যটা কোন রাজ্যের? হরিয়ানা, মধ্যপ্রদেশ, বিহার না ইউপি? দেখো খুব ভালো কোশ্চেন এসছে। তো মটকি এই যে লোকনৃত্যটা, এই লোকনৃত্যটা হচ্ছে মধ্যপ্রদেশের। মটকি এই লোকনৃত্যটা হচ্ছে মধ্যপ্রদেশের একটি নৃত্য। ক্লিয়ার? এবার দেখো ইউপিতে তুমি যদি বলো ইউপির দিকে কোন ধরনের নৃত্য আছে, তোমরা জানো কত্থক। কত্থক সেইটা হচ্ছে কোথাকার? ইউপিতে হয়। এছাড়াও আরো অনেক আছে, বললাম আর কি। আচ্ছা, তো হরিয়ানাতেও এরকম লোকনৃত্য আছে, বিহারও এরকম লোকনৃত্য আছে, অনেক ধরনের লোকনৃত্য আছে। তো তোমরা অলরেডি ক্লাসগুলো করো, তোমরা অলরেডি সব জানতে পেরে যাবে, সব দেওয়া আছে। তো এখানে হচ্ছে অপশান বি, মধ্যপ্রদেশের হচ্ছে মটকি। এটা তোমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার? চলো আমরা দেখো এখানে আমি ছবি একটা দিয়ে দিয়েছি, মটকি ডান্সের একটা ছবি দিয়ে দিয়েছি। দেখো ছবিটা দেখে বুঝতে পারছো কি ধরনের ডান্স ফর্মটা। তোমরা পারলে গুগল করে চেক করে নেবে, আরও তোমাদের কোনো ভিডিও টিডিও দেখবে, তোমাদের অবশ্যই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। 8 নম্বর কোশ্চেনে যাবো ডাইরেক্টলি। দেখো এখানেও এক ধরনের নাচ দেওয়া আছে, এটা কোন ধরনের লোকনৃত্য? তো এটা কোন ধরনের লোকনৃত্য স্যার? এটাও মনে রাখতে হবে। তো এটা হচ্ছে স্যার পাঞ্জাবের লোকনৃত্য। পাঞ্জাবের লোকনৃত্য হচ্ছে এইটা। এবার রাজস্থানের আলাদা লোকনৃত্য, আসাম রয়েছে, বিহু তো আসামের তো বিহু বলে দিয়েছি, ত্রিপুরার আগের দিনই করলাম হোজাগিরি বলে একটা ডান্স ফর্ম, সেটা রয়েছে। তো এরকম নানান রকম নৃত্য রয়েছে, এগুলো মনে রাখতে হবে, এগুলো পরীক্ষায় আসার হাই চান্স রয়েছে তোমাদের। তো চলো আজকের 9 নম্বর কোয়েশ্চেন। দেখো এখানে দেখো একটা লুধি ডান্সের একটা ছবিও তোমরা দিয়ে দিয়েছি, কি ধরনের ডান্স ফর্মগুলো একটু ভিজুয়ালাইজ করে নাও। চলো 9 নম্বর কোয়েশ্চেন। 9 নম্বর কোয়েশ্চেন কম্পিউটার থেকে দিয়েছি, কারণ এটাও তোমাদের সিলেবাসে আছে। ওরাকল কোন ধরনের প্রোগ্রাম? ওরাকল কোন ধরনের প্রোগ্রাম? চারটে কোশ্চেন অপশন দেওয়া আছে, স্প্রেডশিট, বাইট, ডাটাবেস নাকি কোনোটাই নয়। দেখো স্প্রেডশিট তো হবে না, পরিষ্কার কথা, বাইটও হবে না। তাহলে উত্তর কি স্যার? ওরাকেল এক ধরনের হচ্ছে ডেটাবেস বা ডাটাবেস। এটা এক ধরনের কোন ধরনের প্রোগ্রাম? ডাটাবেস। এটা হচ্ছে অপশন সি হবে। বাকি দুটো তো একদমই হবে না, এটা তো একদমই তুমি দেখেই বুঝতে পারবে এই দুটো হবে না। ক্লিয়ার? তো এখানে হচ্ছে অপশন সি হবে। ক্লিয়ার? চলো আমরা আজকে 10 নম্বর কোয়েশ্চেন আসি। পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনার যন্ত্রের নাম কি? পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্রের নাম কি? তো 4টি অপশন আমাদের দেওয়া আছে। দেখো আগে আমি এখানে বলে দিই, এখানে উত্তরটা আগে বলি, তারপরে বাকি ইনফরমেশন বলছি। এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে মার্ক 3। মার্ক 3। ক্লিয়ার? যেটা হচ্ছে আমাদের যে হার্ভার্ড যে ইউনিভার্সিটি, HARVARD, হার্ভার্ড ইউনিভার্সিটি, এর দ্বারা তোমার ইউনিভার্সিটি। ক্লিয়ার? আচ্ছা, তো এর দ্বারা এটা হচ্ছে সম্ভবত 1944-এর দিক করে এটা আবিষ্কার হয় 1944, 1946, দুটোর মধ্যে কোনো একটা। তো সেখানে এইটা আবিষ্কার হয়, যেটা প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্র। কিন্তু তারও আগে যদি আমি ধরি খ্রিস্টপূর্ব 2400, মানে খ্রিস্টপূর্ব 2400 BC, তাই তো? এই সময়ে ব্যাবিলনে প্রথম গণনা যন্ত্র আবিষ্কার হয়েছিল। ব্যাবিলনে প্রথম গণনা যন্ত্র যেটা হয়েছিল সেইটা হচ্ছে কিন্তু 2400 BC, সেই সময়কার। কিন্তু এখানে বলছে পৃথিবীর মধ্যে প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্র, মানে আধুনিক বলতে পারো, তাহলে কিন্তু সেটা উত্তর হবে মার্ক 1, যেটা আমি বললাম হার্ভার্ড ইউনিভার্সিটির দ্বারা 1944 ও 1946-এ, সেই টাইমে এইটা হবে উত্তর অনুসারে। যেহেতু এখানে নেই এটা, তো উত্তর এখানে কি হবে? মার্ক 3। বাকিটাও আমি বলে দিলাম। ক্লিয়ার? তো উত্তর হচ্ছে ডি। যাবো আমরা 11 নম্বর কোশ্চেনে। 11 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে একটু ভালো করে দেখে নাও, এই যে প্র্যাকটিস সেটটা তোমরা অনেকেই কিনেছো, তার থেকে আমরা 12 নম্বর প্র্যাকটিস সেট করাচ্ছি জিকের। তো যারা যারা এখনো কেনোনি, যারা নিতে চাইছো, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, আমাদের টিমকে একটা মেসেজ পাঠাবে, আমাদের টিম তোমাকে বাকিটা করে দেবে, বলে দেবে। আর এটা নিতে গেলে তোমাকে 150 টাকা পে করতে হবে, তুমি পুরোটা পেয়ে যাবে। আর ভিডিও সলিউশন, ম্যাথ হোক, জিকে হোক, সমস্ত কিছু আমরা আমাদের প্লেলিস্টে দিয়ে দিচ্ছি। কিছু অলরেডি আপলোড হয়ে গেছে, আর কিছুই কদিনের মধ্যে আপলোড হয়ে যাবে। তোমরা পুরো একেবারে জোর কদমে লেগে পড়ো, তোমাদের পরীক্ষা
আপকামিং যে পরীক্ষা গ্রুপ সি গ্রুপ ডির জন্য। চলো আমরা 11 নম্বর কোয়েশ্চেনে আসি। 11 নম্বর কোয়েশ্চেনে দেখো, মিনামাটা রোগের জন্য কোন ধাতু দায়ী? একদম খুব কমন কোয়েশ্চেন, একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। মিনামাটা রোগের জন্য কোন ধাতু দায়ী? তো উত্তর স্যার কি না, উত্তর অবভিয়াসলি স্যার পারদ। এটা তোমরা জানো, কিন্তু ব্যাপারটা বোঝো। আচ্ছা, মিনামাটা এই যে রোগটা, এটা কোথায় প্রথম দেখা গিয়েছিল স্যার? না, প্রথম দেখা গিয়েছিল জাপানে, মোটামুটি 1956-এর দিক করে, 1956। তো মিনামাটা একটা উপসাগরে এই পারদেরই একটা বিষাক্ত জৈব যৌগ মিথাইল মার্কারি, যেটা জৈব যৌগ মিশে গিয়ে সেখানে নানান রকম রোগের প্রকোপ দেখা গিয়েছিল। পারদেরই একটা বিষাক্ত জৈব যৌগ যেটা মিনামাটা উপসাগরে জলের সঙ্গে মিশে একটা রোগের দেখা গিয়েছিল। সেই জন্য মিনামাটা ঘটিত রোগের জন্য ওখানকার নাম অনুসারে, উপসাগরের নাম অনুসারে ওই পারদ ঘটিত যেহেতু জৈব যৌগ বিষাক্ত, সেখান থেকেই মিনামাটা রোগের নাম হয়েছে। এটা তো ঠিক আছে স্যার, ক্লিয়ার। কিন্তু আর একটা রোগ পাশাপাশি আসে, যে ক্যাডমিয়াম ঘটিত একটা রোগ আছে, ক্যাডমিয়াম ঘটিত। ওকে, তো ক্যাডমিয়াম ঘটিত একটা রোগ, তার নাম কি বলো তো? তার নাম তোমরা জানো যে ইটাই 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 ক্যাডমিয়াম ঘটিত একটা রোগ। এটাও কিন্তু পরীক্ষায় আসে, ইটাই ইটাই কি ঘটিত একটা বা কোন দূষণের ফলে ঘটে? সেটা হচ্ছে ক্যাডমিয়াম দূষণের ফলে ঘটে। ক্লিয়ার? তো এখানে হচ্ছে পারদ বললাম, মিনামাটা রোগ, মিনামাটা উপসাগরটা কোথায়? জাপানে। ক্লিয়ার? চলো আমরা যাব পরের কোশ্চেনে। 12 নম্বর কোশ্চেন আজকে, বিশ্বের সবথেকে বেশি পারমাণবিক শক্তির উৎপাদন কোথায় হয়? আমেরিকা, চীন, জাপান নাকি ভারত? মানে বিশ্বের মধ্যে কোন দেশে সবথেকে বেশি পারমাণবিক শক্তি উৎপাদন হয়, এইটাই বলতে চেয়েছে। তো এখানে দেখো, বিশ্বের মধ্যে সবথেকে যে পারমাণবিক শক্তি, যদি আমি 2024-2025-এর ডেটা অনুযায়ী বলি, ওই অনুসারে ডেটা যদি বলি, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে কি স্যার? আমেরিকা। আমেরিকা গোটা বিশ্বের মধ্যে 29.2% পারমাণবিক শক্তি উৎপাদন করে। ভালো করে বোঝো, আমেরিকা এই ডেটা অনুযায়ী 29.2% বিশ্বের মধ্যে পারমাণবিক শক্তি উৎপাদন করে। ক্লিয়ার? স্যার সেকেন্ড কে? সেকেন্ড কি রাশিয়া? না, সেকেন্ড হচ্ছে চীন। সেকেন্ড কিন্তু চীন। আর ফোর্থে হচ্ছে রাশিয়া, কারণ রাশিয়ার সঙ্গে কনফ্লিক্ট খুব থাকে তোমরা জানো, ওই জন্য রাশিয়ার নামটা তোমাদের মনে আসবে। তো মনে রাখবে, ফোর্থ পজিশনে আছে সেটা হচ্ছে রাশিয়া। আমি এই ডেটা অনুসারে বলছি, হয়তো পরে আরও আপডেট হবে, কিন্তু এই ডেটা অনুসারে আপাতত রাশিয়া 4-এ, আমেরিকা হচ্ছে ফার্স্ট, যারা গোটা বিশ্বের মধ্যে 29.2%, বুঝতে পারছো, এটা হিউজ। তো সেখানে পারমাণবিক শক্তি উৎপাদন করে। অপশান এ এখানে উত্তর হবে। চলো আজকের 13 নম্বর কোয়েশ্চেন। মানব উন্নয়ন সূচক বা HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা প্রকাশিত হয় মানে কোন সংস্থার দ্বারা, বা কোন সংস্থার দ্বারা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশিত হয়? তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, তাই তো? এবার দেখো 4টি অপশন তোমাদের দেওয়া আছে, ওয়ার্ল্ড ব্যাংক, UNDP, IMF এবং নীতি আয়োগ। 4টি অপশানে দেওয়া আছে এবং 4টে অপশানের 4টে সংস্থাই খুব ইম্পর্টেন্ট। এক এক করে বলবো, আগে উত্তর বলি, তারপরে এক এক করে শোনো। তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা HDI, এটা যারা প্রকাশ করে, যে সংস্থাটার নাম, তারা হচ্ছে UNDP, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা হচ্ছে UNDP, এই যে এই সংস্থাটা, ঠিক আছে? তো এই সংস্থাটা প্রকাশ করে। তো এর স্যার হেডকোয়ার্টার কোথায়, এটা জানতে হবে। তো এর হেডকোয়ার্টার স্যার নিউ ইয়র্ক। এর হেডকোয়ার্টার স্যার নিউ ইয়র্ক। ক্লিয়ার? নিউ ইয়র্কে হেডকোয়ার্টার, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ক্লিয়ার? আচ্ছা স্যার, এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, স্যার এটা কোন কোন প্যারামিটারের উপর নির্ভর করে? কোন কোন প্যারামিটারের উপর HDI বা মানব উন্নয়ন সূচক নির্ভর করে? 3টে প্যারামিটারের উপর নির্ভর করে, মনে রাখবে। সেটা কি না, এডুকেশন, এটা ভালো করে মনে রাখবে, এডুকেশন, হেলথ, এডুকেশন, হেলথ অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং, স্ট্যান্ডার্ড অফ লিভিং, ঠিক আছে? তার মানে শিক্ষা, স্বাস্থ্য এবং স্ট্যান্ডার্ড অফ লিভিং, মানে জীবনযাত্রার মান উন্নয়ন কেমন, তার উপরে নির্ভর করে। এই 3টে প্যারামিটারের উপর HDI ইন্ডেক্স নির্ভর করে। ক্লিয়ার? তাহলে আমি কি বললাম? UNDP, যার হেডকোয়ার্টার নিউ ইয়র্কে। আচ্ছা, HDI সূচক যেটা পাবলিশড হয়, সেটা 3টে প্যারামিটারের উপর হয়, সেটাও বলে দিলাম। স্যার কবে থেকে এটা পাবলিশড হচ্ছে? 1990 সাল থেকে এটা পাবলিশড হচ্ছে। এবং HDI ইন্ডেক্সের পিছনে যে দুজন বিখ্যাত অর্থনীতিবিদের হাত আছে, তাদের মধ্যে একজন ইন্ডিয়ান অর্থনীতিবিদ নোবেলজয়ী আর একজন পাকিস্তানের অর্থনীতিবিদ, সেই দুজনের অবিশ্বাস্য অবদান রয়েছে এখানে। তো একজনের নাম পাকিস্তান থেকে যিনি অর্থনীতিবিদ ছিলেন, তার নাম হচ্ছে মেহবুব উল হক, আর ইন্ডিয়া থেকে অমর্ত্য সেন, ইন্ডিয়া থেকে হচ্ছে অমর্ত্য সেন। ক্লিয়ার? তো এই দুই ইকোনমিস্টের যথেষ্ট হাত আছে, বা দুই ইকোনমিস্টের যথেষ্ট অবদান রয়েছে। তো এই ইন্ডেক্স প্রকাশ করার পিছনে 1990 সাল থেকে পাবলিশড হচ্ছে। ইন্ডেক্সটা কারা প্রকাশ করছে? নাম্বার ইম্পর্টেন্ট,
ইন্ডেক্সটা কোন কোন প্যারামিটারের উপর হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। কী কোশ্চেন আসবে আমরা জানি না, কিন্তু এইচডিআই ইন্ডেক্স খুব ইম্পর্টেন্ট। এই এইচডিআই ইন্ডেক্সে নিশ্চয়ই ভারত প্রথমের দিকে থাকবে না, কারণ এমন তো নয় যে ভারত সব ডেভেলপ হয়ে গেছে, এডুকেশন, হেলথ, স্ট্যান্ডার্ড অফ লিভিং খুব হাই, সেটা হবে না। তো মেনলি তুমি ধরে নিতে পারো এইচডিআই ইন্ডেক্সে এখন মানে বর্তমান দিনে সুইজারল্যান্ড টপ পজিশনে রয়েছে। হয়তো এটা এইচডিআই ইন্ডেক্স বছরের পর বছর চেঞ্জ হতে পারে পজিশন, কিন্তু এখন সুইজারল্যান্ড টপে আছে। ক্লিয়ার? সমস্ত ইনফরমেশন দিলাম। এর পাশাপাশি বাকি একটু ইনফরমেশন দিয়ে দিই। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার ভালো করে মনে রাখবে, ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি লিখে দিলাম। আচ্ছা, আইএমএফ এর হেডকোয়ার্টার এটাও ওয়াশিংটন ডিসি। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট সংস্থা, আইএমএফ এর হেডকোয়ার্টার, ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার। আর নীতি আয়োগ তো জানো যে ভারত সরকারের থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়, যেটা আগে ছিল প্ল্যানিং কমিশন, সেই প্ল্যানিং কমিশন ভেঙে দিয়ে এখন হচ্ছে নীতি আয়োগ, যার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে দেখো এই প্রশ্নের উত্তরে আমি অনেক ইনফরমেশন তোমাদের দিয়েছি, প্রত্যেকটা মনে রাখার চেষ্টা করো। না মনে থাকলে ভিডিওটা পজ করবে, ব্যাকে যাবে, আবার দেখো। চলো আমরা আজকে 14 নম্বর কোয়েশ্চেনে আসি। ভারতে 100 টাকার মুদ্রার নোটে কার স্বাক্ষর করা থাকে? জানো তোমরা যে 100 টাকার মুদ্রার নোটে যার স্বাক্ষর থাকে, 4টি অপশান তোমাদের দেওয়া আছে, পড়ে নাও। তো 4টি অপশানের মধ্যে উত্তর স্যার হবে এইটা, যে গভর্নর, আরবিআই যিনি গভর্নর হন তারই স্বাক্ষর থাকে 100 টাকার নোটে। সে বুঝলাম স্যার 100 টাকার নোটে যে আরবিআইয়ের গভর্নরের সাইন থাকবে, তাহলে কি সব নোটেই স্যার থাকবে? না না, সব নোটে থাকবে না। কিসে না, কেবলমাত্র 1 টাকার নোট তোমরা অনেকেই দেখে থাকবে হয়তো। তো সেই 1 টাকার নোটে যার সাইন থাকে তিনি হলেন কে না, অর্থ সচিব। এটা মনে রাখবে কিন্তু, 1 টাকার নোটে যিনি সাইন করেন তিনি হলেন অর্থ সচিব, ফাইন্যান্স সেক্রেটারি, ফাইন্যান্স মিনিস্টার নয়, ফাইন্যান্স সেক্রেটারি। তো অর্থ সচিবের সাইন থাকে 1 টাকার নোটে, তার ওপরে যা কারেন্সি থাকে তা মোটামুটি সব গভর্নর বা আরবিআইয়ের গভর্নরের সাইন থাকে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তাহলে বাকিগুলো তো হবে না, অর্থমন্ত্রী হবে না, বাকি সব কিছু হচ্ছে না। চলো এবার আমরা চলে আসি 15 নম্বর কোশ্চেন। হাফ ব্যাক এই শব্দটা কোন খেলার সাথে যুক্ত? বললাম যেমন নৃত্যের সঙ্গে, ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম পড়ে, তেমনি খেলার টার্মও পরীক্ষায় আসে, যেটা আমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেটেই প্রায় রেখেছি। যদি তুমি আমাদের প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করো, প্র্যাকটিস সেটগুলো তোমরা দেখতে পাবে, এগুলো কমন কোয়েশ্চেন আমরা রেখেছি। কি বলো? 4টি অপশান, সাঁতার, বন্দুকবাজি, হকি, নাকি কোনোটাই নয়? তো 4টে এখানে দেওয়া আছে। এই শব্দটা কোন খেলার সাথে যুক্ত? তো এই শব্দটা হচ্ছে হকির সাথে যুক্ত, হকির সাথে এই শব্দটা যুক্ত, হাফ ব্যাক। ক্লিয়ার? তো হকি ছাড়াও এই শব্দটা আর একটা খেলার সাথেও যুক্ত, সেটা হচ্ছে রাগবি। রাগবির সাথেও কিন্তু যুক্ত হচ্ছে তোমার হাফ ব্যাক কথা, মানে শব্দটা। ক্লিয়ার? বাকিগুলো তো হচ্ছে না। আচ্ছা, সাঁতারের সঙ্গে যুক্ত আছে বাটারফ্লাই স্ট্রোক, কথাটা যুক্ত আছে। চলো আমরা 16 নম্বর কোশ্চেনে আসি। আরেকটা রেখেছি খেলার টার্মের সঙ্গে, সেটা হচ্ছে স্প্রিন্ট, SPRINT, স্প্রিন্ট। এটা কোন খেলার সাথে যুক্ত? এটা বলেছে কোন খেলার সাথে যুক্ত, দেখো বাস্কেটবল, ব্যাডমিন্টন, বক্সিং, নাকি সাইক্লিং। 4টি অপশন। তো উত্তর স্যার কি? স্প্রিন্ট। তোমরা একটা সেই নাম শুনেছো স্প্রিন্টার, দৌড়বাজ, দৌড়বিদ, তো স্প্রিন্টার নাম শুনেছো, তো সেখান থেকে উত্তর কি হবে? সাইক্লিং। এখানে তোমার এই টার্মটা জানা থাকলেই তোমার বাকিগুলো তুমি অমিট করতে পারবে। ক্লিয়ার? এবার আগের দিন আমি তোমাদের ক্লাসে করিয়েছি হয়তো যে কোন খেলায় ওয়ান সাইডেড কতজন প্লেয়ার থাকে, করিয়েছি আমি, তোমরা মনে রাখবে। দেখো ব্যাডমিন্টনে সিঙ্গেলস হয়, ডাবল হয়। আচ্ছা, বক্সিংয়ে তোমার 1/1 হয়। আর বাস্কেটবলে কজন হয়? বাস্কেটবলে স্যার 5 জন হয়, বেসবলে 9 জন হয়, তাই তো? তো এগুলো আমি বলে দিয়েছি আগের দিনই। আজকে বললাম যে স্প্রিন্ট এই শব্দটা এর সাথে যুক্ত। যাবো এবার 17 নম্বর কোশ্চেন। পলিথিনকে আবিষ্কার করেন, হ্যাঁ ইনোভেশন, ইনোভেশন একটা বিশাল পাঠ রয়েছে তোমাদের গ্রুপ সি সিলেবাসে, তাই তো? তো দেখো সেখান থেকে মানে কে কি আবিষ্কার করেছেন সেই রকমও কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, যেহেতু সিলেবাসে দেওয়া আছে। দেখো পলিথিনকে আবিষ্কার করেন, 4টি অপশান তোমাদের। এ তো মনে রাখার এর জন্য কোনো সায়েন্স নেই ভাই, এর জন্য তোমাকে মনে রাখতেই হবে। তো কে আবিষ্কার করেছেন পলিথিন? 4টে অপশান তোমরা আশা করি এখনো পর্যন্ত পড়ে নিয়েছো। তো এর যে উত্তর হবে সেটা কি বলো তো? উত্তর হচ্ছে অপশান সি, এরিক ও গিবসন। এরিক ও গিবসন এনারা হচ্ছে পলিথিন আবিষ্কার করেছেন। আর ওয়াল্টার হান্ট আমি এখানে দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে ওয়াল্টার হান্ট। ইনি হচ্ছেন সম্ভবত সেফটি পিন, আমরা যে বলি না সেফটি পিন, সেই সেফটি পিন সম্ভবত আবিষ্কার করেছেন ওয়াল্টার হান্ট। ক্লিয়ার? স্যামুয়েল কোল্ট আবিষ্কার করেছেন রিভলভার, রিভলভার। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে। স্যামুয়েল কোল্ট রিভলভার, ওয়াল্টার হান্ট হচ্ছে সেফটি পিন, যতদূর মনে পড়ছে আমার। আর পলিথিনের আবিষ্কার হবে এইটা। ক্লিয়ার? চলো আমরা পরের কোশ্চেনে আসি, 18 নম্বর। দেখো 18 নম্বর কোশ্চেন, ক্যালকুলাসকে আবিষ্কার করেছেন, এটাও আবিষ্কারকের নাম চেয়েছে তোমার। তো ক্যালকুলাসকে আবিষ্কার করেছেন স্যার, ক্যালকুলাসের আবিষ্কারণ, নিউটনের নাম তোমরা শুনেই থাকবে, তার সঙ্গে লিবনিজ। তো লিবনিজ ও নিউটন স্যার দুজনে মিলে ক্যালকুলাস আবিষ্কার করেছেন, এটা মনে রাখবে তোমাকে। আচ্ছা, টমাস আলভা এডিসন নাম দেখতে পাচ্ছি অপশান ডি এ। ইনি নিশ্চয়ই জানো যে টমাস
আলফা এডিসন, যিনি হচ্ছেন বাল্ব আবিষ্কার করেছিলেন, বাল্ব, এটা জানো। আর চার্লস ব্যাবেজ তো জানো, ফাদার অফ কম্পিউটার বলা হয় চার্লস ব্যাবেজকে। তো উত্তর স্যার কি হবে? উত্তর হচ্ছে অপশান এ। চলো এবার আমরা চলে আসছি আজকের 19 নম্বর কোশ্চেন। আজকের 19 নম্বর কোশ্চেন হচ্ছে ইন্ডিয়ান পলিটি থেকে। কি দেওয়া আছে না, ভারতের গণপরিষদ কর্তৃক আনুষ্ঠানিকভাবে ভারতের সংবিধান গৃহীত হয়। তার মানে খুব কমন কোশ্চেন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 4টি ডেট দিয়েছে, তোমাকে ডেট মনে রাখতে হবে, তাই তো? তাহলে ভারতের সংবিধান যে গৃহীত হয় গণপরিষদে, সেটা হচ্ছে 26শে নভেম্বর 1949। প্রিভিয়াস ইয়ারের বহু পরীক্ষায় পড়েছে, সুতরাং এগুলো নতুন কিছু নয়। তোমরা যদি একটু ফলো করো এগুলো দেখবে প্রিভিয়াস ইয়ারে অলরেডি পড়েছে। তো 26 নভেম্বর 1949 সংবিধান গৃহীত হয়। তার সঙ্গে সঙ্গে একটা কোশ্চেন আছে, সংবিধান কবে কার্যকরী হয়? তো উত্তরটা তখন কি হয়ে যাবে না, উত্তর হয়ে যাবে 26শে জানুয়ারি 1950। কার্যকরী হওয়ার ডেট এইটা, আর গৃহীত হওয়ার ডেট এইটা। বাকি ডেটগুলো দেখি, 15ই আগস্ট 1947 বলতে পার, তোমরা বলবো না, আমি আর বলবো না। 26শে জানুয়ারি 1950 এইমাত্র বললাম। আর 2রা অক্টোবর কি জন্য বিখ্যাত স্যার? 2রা অক্টোবর জানো তোমরা, অহিংস দিবস, নন ভায়োলেন্স ডে হিসেবে পালন করা হয়। ভারতের আরেকজন প্রাইম মিনিস্টার লাল বাহাদুর শাস্ত্রী, তার এর থেকে পালন মানে তার জন্মদিনও পালন করা হয়। তো সেক্ষেত্রে 2 অক্টোবর নন ভায়োলেন্স ডে হিসাবে সব থেকে বেশি প্রসিদ্ধ। তো এখানে বাকি অপশানগুলো বলে দিলাম আমরা। চলো আমরা আজকের লাস্ট কোয়েশ্চেন দেখব এই 12 নম্বর সেটের। সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল। তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় দুটো শব্দ অন্তর্ভুক্ত হয়েছে পরে, কবে সেটা কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? তো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে 42 নম্বর সংবিধান সংশোধনী, কবে স্যার? 1976। তাহলে 42 নম্বর সংবিধান সংশোধনী 1976, যেখানে সমাজতান্ত্রিক আর এই ধর্মনিরপেক্ষ দুটো শব্দ কি হয়েছে? জয়েন হয়েছে। এই সংবিধান সংশোধনীকে আমরা কি বলি? মিনি কনস্টিটিউশনে বলি, মিনি সংবিধান। কেন বলি স্যার যে মিনি সংবিধান কেন? না, 42তম সংবিধান সংশোধনীতে বহু কিছু জিনিস আমরা সংশোধন করেছি, অনেক সংশোধন করেছি, সেই জন্য একে আমরা মিনি কনস্টিটিউশনের সাথে তুলনা করে থাকি। ক্লিয়ার? তার পাশাপাশি দেখো 44তম সংবিধান সংশোধনী, এটাও ইম্পর্টেন্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট। 44তম, 42তমর পাশাপাশি 44তমটাও ইম্পর্টেন্ট। চলো আমরা এই প্রশ্নের উত্তর কি করেছি? অপশান হচ্ছে বি হবে এই প্রশ্নের উত্তর। এবার চলো আজকে 20টা প্রশ্নই থাকবে, কারণ আমাদের প্র্যাকটিস সেট 12-এ 20টা কোয়েশ্চেন আছে। এই 20-র মধ্যে তোমরা 20 পেলে জানাবে, অবশ্যই কার কত নাম্বার হচ্ছে তোমরা জানাবে। আমরা অবশ্যই 13, 14, 15 আর 3টে সেট জিকের হয়ে গেলে আমাদের প্র্যাকটিস সেটের জিকেটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আমাদের সবগুলোই কমপ্লিট হয়ে যাবে পরীক্ষার আগে পর্যন্ত। তোমরা জাস্ট পড়তে থাকো আর এই ভিডিওগুলো দেখতে থাকো। চলো আজকের মতো সেশনটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।